চীন সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে শি জিনপিং তারেক রহমান বৈঠকে ত্রিদেশীয় করিডোরের প্রস্তাব, ইতিবাচক বাংলাদেশ। রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে লাগা আগুনে দুজনের মৃত্যু। ফায়ার সার্ভিসের 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। রাজধানীর 4 বাস টার্মিনাল সরানোর উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া। ডিপো নির্মাণেও নিরসন হবে না যানজটের, সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ। টার্মিনালের ভিতরে যদি পরিবেশটা তৈরি করা যায় তাহলে যাত্রীরা টার্মিনালের ভিতরে থাকবে, ডিপো থেকে বাস এসে যাত্রীদেরকে নিয়ে গন্তব্যে চলে যাবে। গাড়িগুলো ওই পেরিফেরিয়াল যেই আমরা টার্মিনালগুলো করছি ওখানে এসেই তারা তাদের যাতায়াত শেষ করবে। এল নিনোর প্রভাবে বদলাচ্ছে দেশের জলবায়ু। ভ্যাপসা গরমে অস্বস্তি, মৌসুমী বায়ুর অভাবে রাতেও কমছে না তাপমাত্রা। প্রাকৃতিক দুর্যোগের ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, টাইমিং বদলাবে। জলবায়ু পরিবর্তনটা বাংলাদেশের সকল প্রজেক্টে বিবেচনা করে এগোতে হবে। স্বাগত এখন সকালে, আপনাদের সাথে আছি আমি শরীফরাও। চীন সফরের শেষ দিনে বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। আলোচনা হয় ত্রিদেশীয় করিডোর নিয়েও। এছাড়া জ্বালানি এবং বিদ্যুৎ সংকটে সহায়তা সহ চট্টগ্রাম এবং মোংলা বন্দরের আধুনিকায়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। আরও জানাচ্ছেন সাব্বিরোজ। চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন সফরের শেষ দিন শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 19 ও 20 শতাব্দীতে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর চীনের রাজস্বিক গ্রেজ হলে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরে 17টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে হয়েছে 13টি, বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষ বিজার সাথে 3টি ও রাজনৈতিক দলের মধ্যে 1টি। সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। তার মাঝে 13টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। 3টি হয়েছে বাংলাদেশের বিডার সাথে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট থাকবে। জানানো হয়, মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। এছাড়া আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে পাশে থাকার কথা জানিয়েছে দেশটি। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে সরাসরি আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। China will support the Prime Minister to lead the country towards prosperity. They will support Bangladesh, his Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা। ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন ও ন্যাশনাল পিপল কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরের মধ্যে দিয়ে বাংলাদেশ চীন মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক ও ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গত বছরগুলোতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ঋণ নির্ভর হলেও
এবার হতে যাচ্ছে বিনিয়োগ নির্ভর। সরকার প্রধানের এই কর্মসূচির মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে বাংলাদেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকবে চীন। সাব্বির রোজ, এখন, বেইজিং, চায়না। এদিকে মালয়েশিয়া এবং চীনে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 7:45টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন প্রধানমন্ত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। পরে বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং তার উপদেষ্টা মাহদি আমিন জানান, বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে অর্থনৈতিক করিডোর তৈরিতে চীনের প্রস্তাবকে আপাতত সরকার ইতিবাচক হিসেবেই দেখছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে দুই দেশের রাষ্ট্রীয় প্রধানের বৈঠকে বিনিয়োগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে লাগা আগুনে দুজনের মৃত্যু হয়েছে। টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন পরে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 14 তলা এই ভবনে আবাসিক এবং কমার্শিয়াল দুটি ইউনিট থাকলেও রাখা হয়নি কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা। তহিদুল তারেকের প্রতিবেদন। রাত 1টা 5 মিনিট কাঁটাবনের আল বারাকা বহুতল ভবনের 12 তলার একটি ফ্ল্যাটে আগুন দেখতে পায় পাশের ভবনের বাসিন্দারা। মুহূর্তেই সেই আগুন পৌঁছে যায় 13 তলার একটি ফ্ল্যাটেও। প্রচণ্ড ধোঁয়া আর আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমরা দেখতে পাই যে আগুনের ধোঁয়া দেখতে পাওয়ার কারণে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। সম্পূর্ণটা নিয়ন্ত্রণে আসছে খুবই কম সময়ে, আমি এটা দেখছি, কিন্তু তারপরেরটায় পানি শেষ হয়ে গেছে। যেটুকু জানতে পারছি আমি নিচে এসে, পানি শেষ হয়ে গেছে, পরেরটা ওখানে লেগে গেছে। আমি তখন দেখতেছি যে আগুন কেবল জ্বলতেছে, মানে অত ভয়াবহ হয়নি। এবং ওইটা আর কি একটা বেডরুম মতো ছিল, কিন্তু ওইটা আর কি আমি যতদূর শুনছি যে ওইটা কোনো মানুষ থাকে না, ওটা হচ্ছে একটা অফিস। তো ওদের জায়গাটা এত ন্যারো যে এরা যেই মোটর বা পাম্প অথবা যে জেনারেটর যেটাই বলেন ওদের যে সাইজটা আছে সেটা যে নিবে সেই স্পেসটুকু নাই। আল বারাকা সহ আশপাশের ভবন থেকে সবাই নিরাপদে নেমে আসলেও বের হতে পারেনি ওই ফ্ল্যাটের 2 সহকারী। প্রায় 1.5 ঘন্টা পর একটি বাথরুম থেকে তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিটে পাঠানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। যে দুজনকে রেস্কিউ করা হয়েছে আগুন নিয়ন্ত্রণ আসার পরে, যখন তাপ কিছুটা কমে আসছে, ওই দুজনকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজের আর একজনকে বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। তো পরবর্তীতে সর্বশেষ যে সংবাদ পেলাম, আমার 2টা পার্টি ওখানে 2 হাসপাতালে আছে, দুজনকে মারা গেছে। এদিকে শুরুতে 2 ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরবর্তীতে যুক্ত হয় আরও 4 ইউনিট। টানা 2 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, মানা হয়নি বিল্ডিং কোড। অগ্নিকাণ্ড সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের পলাশী থেকে 2টা ইউনিট এবং সিদ্দিকুর বাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টা ইউনিট, মোট 6টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তারা সিঁড়ি বেয়ে উপরে উঠে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, মানে প্রায় 2 ঘন্টার ভিতরে অগ্নিকাণ্ডটা নিয়ন্ত্রণ করে নিয়ে আসে। যেহেতু অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা কোনো কিছুই পাই নাই, সেহেতু আমাদের নীতিমালার বাইরে এই বিল্ডিংটা ছিল। তবে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তহিদুল তারেক, এখন, ঢাকা। রাজধানীতে তাজিয়া মিছিলের সময় বাংলা বাজারে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বাংলা বাজার পিকে রায় রোডের ইস্পাহানি বিল্ডিংয়ের নিচ তলায় 10 থেকে 15 জনের একটা দল জাকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই জাকিরকে হত্যা করা হয়েছে। পরিবারের অবস্থাটা খুবই খারাপ, হাল ধরার মতো কেউ নেই, সবাই রাস্তায় কান্না করতেছে। ও বেতন কয় টাকা পেতো এটা পর্যন্ত জানতো না। ওর নানির হাতে বেতনটা চলে যেত, ঠিক আছে। ওর নানিরা ঘর ভাড়া টর ভাড়া দিয়ে ওকে খাওয়াটা আর কি একসাথে আর কি করতো। আমরা ঘটনাস্থলে হাজির হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই বিষয়টি আমরা অনুসন্ধান করছি।
যানজট নিরসনে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মতপার্থক্য। নীতি নির্ধারকরা জানিয়েছেন, নতুন স্থানে গড়ে ওঠা টার্মিনাল মূলত বাস ডিপো হিসেবেই ব্যবহৃত হবে, আর বিদ্যমান টার্মিনাল থাকবে কেবল যাত্রী ওঠা নামার জন্য। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এই উদ্যোগ কাঙ্ক্ষিত সুফল দেবে না। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। চারশো বর্গ কিলোমিটারের মেগাসিটি ঢাকায় প্রায় 3.5 কোটি মানুষের বাস। এছাড়া প্রতিদিন প্রায় 5 থেকে 10 লাখ মানুষ এ শহরে প্রবেশ করে আবার কাজ শেষে বেরিয়ে যায়। বিপুলেই মানুষের যাতায়াত সামাল দেয় মহানগরী প্রায় কেন্দ্রে থাকা 4টি বাস টার্মিনাল। যানজটের এই শহরে যা এক একটি বিস্ফোরার মতো। অবস্থার উত্তরণে সম্প্রতি টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানায় সরকার। কোনো আপনার চিন্তা ভাবনা নাই যে পিছনে গাড়ি আছে, আমার জন্য যানজট সৃষ্টি হচ্ছে, এরকম কোনো মাথা থাকে না। ওরা যে যেখানে পায় সেখানে সাইড করে, সাইড অনেকে করেও না, রাস্তার মাঝখানে যাত্রী তোলে এবং নামায়। অনেক সময় 40 মিনিট 1 ঘন্টা এরকম বসে থাকতে হয়। তো এই সময় আমার কলেজে যাইতে দেরি হয়, পড়াশোনায় বিঘ্ন ঘটে, আবার একটা ভোগান্তিও পোহাতে হয় আমাদের। নতুন এই সিদ্ধান্তে পরিবহন মালিক শ্রমিকরা দ্বিধাদ্বন্দ্বে। তারা বলছেন, টার্মিনালগুলো শুধু সরিয়ে নিলেই হবে না, গড়ে তুলতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহার উপযোগী করে। ফুলবাড়ি থেকে যখন সায়দাবাদ, গাবতলী, মহাখালী করা হয়, এগুলি কিন্তু আধুনিক সুযোগ সম্মিলিতভাবে আরও বহুতল করে, আরও বেশি গাড়ি ধরার ব্যবস্থাপনা করে, এবং বিদেশে অনেক মডার্ন টার্মিনাল আছে যেখানে অল্প জায়গায় বেশি গাড়ি এবং যাত্রী সংকলন করা যায়, ব্যবস্থাপনায় আনা যায়। এখন ওই জিনিসটার দিকে যাচ্ছি। তবে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী বলছেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বিদ্যমান টার্মিনালগুলো শুধু যাত্রী ওঠানামার কাজে ব্যবহৃত হবে, আর সরিয়ে নেওয়া স্থানে নির্মাণ করা হবে ডিপো, যেখানে আপাতত শুধু বাস রাখা হবে। তবে ভবিষ্যতে যাত্রী ওঠানামা সহ সবকিছুই হবে ডিপো থেকে। ওয়েটিং বাস ঘন্টার পর ঘন্টা বসে থাকে টার্মিনাল থাকবে না, সেগুলি ওই ডিপোগুলিতে আমরা ওই বাস স্ট্যান্ড নতুন নতুন যে জায়গাগুলো আমরা তৈরি করছি সেই জায়গায় এই বাসগুলি চলে যাবে। তাতে করে হচ্ছে কি, যে বাসগুলি যাত্রী নেবে সে তখন স্টেশনে আসবে, হয়তো বা সে আধা ঘন্টা বা 15 মিনিটের মধ্যে যাত্রী নিয়ে আবার চলে যাবে। তবে এই কাজগুলি বাস্তবায়ন হইতে হয়তো বা 6 মাস 1 বছর লাগবে আরও। তার পরবর্তীতে আমরা পরিপূর্ণভাবে যখন সেগুলি প্রস্তুত হবে তখন আমরা পরিপূর্ণভাবে সেখানে শিফটিং করব। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজধানীতে সড়ক দখল করে বাস পার্কিংয়ের প্রবণতা কমবে। তবে দূরপাল্লার বাস নগরে প্রবেশের সুযোগ থাকলে যানজট কমবে না বলেও মত অনেকের। টার্মিনালের ভিতরে যদি পরিবেশটা তৈরি করা যায়, তাহলে যাত্রীরা টার্মিনালের ভিতরে থাকবে, ডেপো থেকে বাস এসে যাত্রীদেরকে নিয়ে গন্তব্যে চলে যাবে, আবার ফিরতি পথে টার্মিনালে যাত্রী নামিয়ে দিয়ে বাস ডিপোতে চলে যাবে। এই মডেলটা যদি আসলে আইডিয়ালি আদর্শভাবে তৈরি করা যায়, আমার ধারণা ঢাকার যানজট 40 থেকে 50% কমে যাবে। সবগুলা গাড়ি চতুর্দিক থেকে শহরের ভিতরে ঢুকবে, যাত্রী নামায় দিয়ে আবার যাত্রী নিয়ে ওরা চলে যাবে। তাহলে যানজট আপনার নিরসন হবে না। গাড়িগুলো ওই পেরিফেরিয়াল যেই আমরা টার্মিনালগুলো করছি ওখানে এসেই তারা তাদের যাতায়াত শেষ করবে। তারা যাতে ভিতরে ঢুকে আর যানজট না বাড়ায়। পরিকল্পনা অনুযায়ী মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে ঢাকার অদূরে পূর্বাচলে, এবং পরে স্থায়ীভাবে নির্মাণ করা হবে টঙ্গীতে। ফুলবাড়িয়া গুলিস্তান টার্মিনালটি কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল নেওয়া হবে হেমায়তপুরে, আর সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। কাঁচপুরের এই মাঠেই স্থানান্তরিত হতে যাচ্ছে সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনালটি। ঢাকা শহর থেকে 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার যে ঘোষণা, সেটিকে সাধারণ যাত্রীরা স্বাগত জানিয়েছেন। তবে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যোগাযোগ ব্যবস্থা, যাত্রী নিরাপত্তা ও পরিবহন সেক্টরের নানান হিসাব নিকাশের পাশাপাশি অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে বহুল কাঙ্ক্ষিত এই উদ্যোগের সাফল্য। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে পথচারীদের নিরাপদ পারাপারে নির্মিত 6টি ফুটওভার ব্রিজ এখন অনেকটাই অব্যবহৃত। কোথাও মাদক সেবীদের আড্ডা, কোথাও আবার শুনশান নীরবতা। অধিকাংশ পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার না করেই মহাসড়ক দিয়েই পার হচ্ছেন। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দুলাল তালুকদারের ছবিতে বাকিটা জানাচ্ছেন সুলাইমান আলিম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে পথচারীদের নিরাপদ পারাপারে নির্মাণ করা হয়েছে
6টি ফুটওভার ব্রিজ। তবে ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়েই মহাসড়ক পার হন অধিকাংশ মানুষ। এর মধ্যে মহিপাল এলাকার ফুটওভার ব্রিজটি যেন মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। অন্যদিকে লালপুল এলাকার ফুটওভার ব্রিজের একাংশ দখল করে বসানো হয়েছে জেনারেটর। এসব কারণে পথচারীদের ফুটওভার ব্রিজ পারাপারে রয়েছে অনীহা। ফুটওভার ব্রিজে অনেক সময় মাদকসেবীদের আস্তানা হয়, ওরা ওইখানে বসে, মানুষের ভয়ে আতঙ্কে অনেক সময় ওইটা ব্যবহার করে না। মুড়িগঞ্জ, তারপরে সমিতি বাজার, ঠিক কয়েকটা ফ্লাইওভার আছে, এটা মানতে চায় না মানুষ। দেখতেছি আপনার অলরেডি সরকারে এটা গভর্নমেন্টে এটা কইরা দিচ্ছে যে এখান থেকে পারাপার না হওয়ার জন্য ফুটওভার ব্রিজ ইউজ করে না, কিন্তু আপনি দেখেন সরকার যদি এটা আরও সামনে দিয়ে অফটা করে দিত তাহলে এখান দিয়ে আসার আর সুযোগ পেত না। যদি সুযোগটা না থাকতো তাহলে মানুষ অবশ্যই জিনিসটা ইউজ করত। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত হওয়ার পর ফেনী সদরের মোহাম্মদ আলী, মহিপাল, লালপুল, লেমুয়া, ফাজিলপুর ও মুহুরীগঞ্জ এলাকায় নির্মাণ করা হয় 6টি ফুটওভার ব্রিজ। প্রতিটি ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 95 লাখ টাকা। অনেকটা অব্যবহৃত এসব ফুটওভার ব্রিজের নিচ দিয়ে চলাচলের পথ বন্ধসহ তদারকি বাড়ানোর দাবি স্থানীয়দের। ব্যারিয়ার না থাকার কারণে মানুষ খুব সহজেই দ্রুত পার হইতে পারে। এই জন্য ফুটওভার ব্রিজের উপর দিয়ে একটু লং দূরত্বে না গিয়ে মানুষ শর্টকাটে মহাসড়কের মাঝে মাঝে অসচেতনভাবে চলাফেরা করে। মানুষ অসচেতনতার কারণে এই ফুটওভার ব্রিজটি ব্যবহার না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। হাইওয়ে পুলিশ ও ফেনী সড়ক ও জনপথ বিভাগ বলছে, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য করতে মহাসড়ক বিভাজনীতে উঁচু করে বেড়া স্থাপন করা হয়েছে, তবে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। ওই গ্যাপগুলো আমরা গাইড পোস্ট দিয়ে বন্ধ করে দেওয়ার পরও আবার সরাইয়া ইউজ করে, যে কারণে হুট করে দুর্ঘটনাগুলো ঘটে। তবে আমাদের তো সবসময় এভাবে পাহারা দেওয়া সম্ভব নয়, বা হাইওয়ে পুলিশের পক্ষেও এটা সম্ভব নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই জন্য আমাদের সবার উচিত যে নিজের জীবনটা আগে ভালোবাসতে হবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 6 মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে সড়ক দুর্ঘটনা হয়েছে 29টি। এতে নিহত হয়েছেন 19 জন আর আহত হয়েছেন 31 জন। অধিকাংশ ঘটনার পেছনের কারণ অজ্ঞতা ও অসচেতনতা। এখন ফেনী। দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বেতনালী খাল। এক সময়ের খরস্রোতা এই জলাশয়টি এখন মৃত পায়। বছরের পর বছর খনন না হওয়া এবং শিল্প বর্জ্যের কারণে খালের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুতই খালটি খনন করে আগের রূপে ফিরিয়ে আনার। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ। পাখির চোখে দেখলে মনে হতে পারে সবুজের বুক চিরে এঁকে বেঁকে গেছে কোনো জরাজীর্ণ সড়ক, তবে এটি সড়ক নয়, সিরাজগঞ্জের এক সময়ের খরস্রোতা বেতনালী খাল, যা এখন পলি জমা, দখল আর দূষণে হারিয়েছে তার চিরচেনা রূপ। অথচ একসময় এই খালের উপর নির্ভর করেই চলত দুপারের মানুষের জীবন জীবিকা। নিয়মিত চলত বড় বড় মালবাহী নৌকা, চলত মাছ ধরার উৎসব। তবে গত কয়েক দশকে পলিজমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে নৌপথ। সংকটে পড়েছে স্থানীয় কৃষি। স্থানীয় কৃষকদের দাবি, খালের পানি ব্যবহার অনুপযোগী হওয়ায় সেচ খরচ বাড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে রবি শস্যের আবাদ। কৃষি প্রধান এলাকা, এখানকার সেচ দিয়ে আমাদের এলাকায় কৃষকরা তাদের জমিতে ফসল ফলাইতো। এখন বর্তমান পরিস্থিতিতে এই প্রসেস মিলের দূষিত পানির কারণে আমাদের আজকের এই খালটা একদম মৃত বললেই চলে। বর্তমানে খালের অবস্থা এতই করুণ অবস্থা, বড় বড় কই মাছ, শিং মাছ আছে খাওয়ার অনুপযোগী। প্রসেস মিলে পানি এসে আবর্জনা পানি এসে মানে যে মানুষের রোগ ব্যাধি বেশি হইতেছে, এখন মানে যে হাত পাও মানে ঘা হয়ে যাইতেছে একবারে। শুধু প্রাকৃতিক কারণেই নয়, খালের এই মরণদশার পেছনে বড় ভূমিকা রাখছে স্থানীয় প্রসেস মিলগুলো। কারখানার শোধনহীন রাসায়নিক বর্জ্য সরাসরি মিশছে খালের পানিতে। প্রসেস মিলের পানি, শিল্প কারখানার বর্জ্য ডিরেক্ট খালে ফেলছে। এর কারণে পানি দূষিত হচ্ছে এবং অবৈধভাবে এই খালে স্থাপন নির্মাণ করতেছে। খালের দুই পাশে যে মিল কারখানা, প্রসেস মিল এগুলা যে আছে, এগুলার বজ্র পানি এই খালের ভিতরে প্রবেশ করায় আমাদের খালটা একবারে নোংরা হয়ে গেছে। আমরা গোসল করতে পারি না, গরু বাছুর সাঁতরাতে পারি না, আমাদের এই জায়গায় মানে প্রচুর গন্ধ, থাকতে পারি না বাড়িতে। সুতরাং পানি ছাড়া মনে হয় যে খালের মাছ টাছ যত যা আছে সব মরে একবারে গন্ধ করা যায়। অবশ্য খালটি রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পরিবেশ অধিদপ্তর।
আর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেতনালী খালটি উদ্ধার ও দ্রুত খনন করার আশ্বাস জেলা প্রশাসনের। এই নদীর পার্শ্ববর্তীতে পরিবেশ দূষণ করে বা তরল বর্জ্য দূষণ করে এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকলে আমরা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। বাকি যে খালগুলো আমরা তালিকা পাঠিয়েছি বেতনাল সহ, সেগুলোর বরাদ্দ আমরা আশা করছি এই নতুন অর্থ বছরে আমরা শুরুতেই আমরা পেয়ে যাব, এবং পেলে আমরা এটা যে স্পেসিফিকেশন আছে, ডিজাইন আছে, সেই অনুযায়ী আমরা খালটা খননের কার্যক্রম শুরু করব। তো এই খাল খনন কার্যক্রম শুরু হয়ে গেলে আশা করি যে দূষণের যে বিষয়টা সেটি অনেকটাই রোধ হবে। দখল আর দূষণের হাত থেকে বেতনালী খালটিকে মুক্ত করে দ্রুত খনন করা হলে তা যেমন রক্ষা করবে এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য, তেমনি সচল হবে স্থানীয় অর্থনীতি। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। মৃদু তাপপ্রবাহে অস্বস্তি জনজীবনে। দীর্ঘ সময় তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা এবং বাতাসে আর্দ্রতা বাড়ায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনে দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বদলে যাচ্ছে সার্বিক পরিবেশও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জানান, সাগরের পানি উত্তপ্ত হওয়ার কারণেই এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন জেলাতেও। জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। গতিশীল নগরকে এখন আর তিলোত্তমা বলা যায় না। সময়ের সাথে সবার চোখের সামনে শহরে কংক্রিটের আচ্ছাদন তৈরি হয়েছে, যার প্রভাবে ঢাকা এখন ঘনবসতিপূর্ণ এক মেগা সিটির নাম। এখানে ইট, পাথর ও সড়কের পিচ দিনের বেলায় প্রচুর তাপ শোষণ করে, রাতে তা বেরিয়ে আসে, যে কারণে চলতি মাসে সমানতালে আবহাওয়ার বৈরী রূপ দেখেছে দেশবাসী। আবহাওয়াকে আরও অস্বস্তিকর করে তুলেছে জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানি, বন উজাড় ও শিল্পাঞ্চল থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড। এর সাথে যোগ হয়েছে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প, যার ফলে বৃষ্টি কমে অনুভূত হচ্ছে তীব্র গরম। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে 2026 সালের বাকি সময়টাতে এল নিনো আরও শক্তিশালী হতে পারে, যা পুরো বিশ্বের আবহাওয়ায় উষ্ণতা বাড়িয়ে দেবে। গবেষণায় দেখা যাচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়ে তাপপ্রবাহের তীব্রতা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে অসহনীয় তাপে অসহ্য হয়ে পড়েছে নগরবাসী। গরমের সমস্যা বেশি, পানি হুমানে খাওয়ার লাগে। তাপমাত্রা এটা আমাদের জীবনযাত্রাকে কিছুটা ব্যাহত করছে। আবহাওয়াবিদরা জানান, চলতি মাসে আরও 2টি তাপপ্রবাহ আসতে পারে। জুন মাসে এসে এখন আমরা এল নিনোর একটা কন্ডিশনের মধ্যে প্রবেশ করেছি। আমরা জানি যে এল নিনোর কন্ডিশন কিন্তু বাংলাদেশে অতটা ইম্প্যাক্ট থাকে না, তারপরেও কিছুটা ইম্প্যাক্ট পড়ে, এটা গ্লোবালি একটা ইম্প্যাক্ট থাকে। তার কথা হয়তো বিচ্ছিন্নভাবে 2-1টা স্টেশনের তীব্র তাপপ্রবাহ হতে পারে, 40 ডিগ্রি টাচ করতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বাতাসের বেগ কমে গেছে, সেক্ষেত্রে সবুজায়নের বিকল্প নেই। গ্রিন ইনফ্রাস্ট্রাকচারে যে মনোযোগ দেই, ইভেন যে পিচগুলো আছে সেগুলোর মধ্যে পারমিয়াবিলিটি আমি আনি, এবং পিচের যে আমার ম্যাটেরিয়ালগুলো সেগুলোর মধ্যে যদি চেঞ্জেসগুলো আমি আনি, তাহলে কিন্তু সে যে ইম্প্যাক্টটা, যে আরবান হিট আইল্যান্ড হওয়ার ইম্প্যাক্টটা, সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে ফেলা সেটা সম্ভব। এগ্রিকালচারাল ল্যান্ডটা আরবান ল্যান্ডে যেভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমার এই সাস্টেনেবিলিটিটাকে ফলো করতে হবে। অপরদিকে জলবায়ু বিশেষজ্ঞ বলেন, সামনের দিনে গরম আরও বাড়বে, তখন বহুবিধ অসুবিধা তৈরি হবে, তাই সামগ্রিক নীতির পরিবর্তন জরুরি। জলবায়ু পরিবর্তন দেশের সার্বিক পরিবেশকে বদলে দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, টাইমিং বদলাবে। জলবায়ু পরিবর্তনটা বাংলাদেশের সকল প্রজেক্টে বিবেচনা করে এগোতে হবে। আগামী 3 মাসে দেশ জুড়ে 8 থেকে 10টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি বছরে এত বিস্তৃত এলাকায় একসঙ্গে তাপপ্রবাহের ঘটনা আগে দেখা যায়নি। জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এবার। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। চলতি বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত না হওয়ায় এখনও গ্রীষ্মকালীন সবজির ভালো ফলন পাচ্ছে কৃষক। বগুড়ার সবজি বাজারগুলোতেও সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও ক্রেতার নাগালে আছে। অন্যদিকে জামালপুরে জমে উঠেছে শুকনা মরিচের হাট। কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম এবং জামালপুরে আছেন সহকর্মী জুয়েল রানা। শুরুতেই রাজীব, আপনার কাছে জানতে চাই, হাটে কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে, ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন?
রওশন, বগুড়ার সবজির বাজারগুলোতে যথেষ্ট সবজির সরবরাহ রয়েছে, কারণ বর্ষা মৌসুম চললেও গ্রীষ্মকালীন সবজি চাষাবাদের জন্য যেমন আবহাওয়া প্রয়োজন, ঠিক সেরকম আবহাওয়া এখন পর্যন্ত রয়েছে। সেই কারণে সবজির ফলন এখন পর্যন্ত কৃষকরা পাচ্ছে। গ্রীষ্মকালীন এই সবজির চাষাবাদে কৃষকের কিছুটা বাড়তি খরচ হলেও কিন্তু এই সময়ে দাম কিছুটা সাধ্যের মধ্যে থাকায় ক্রেতা যেমন খুশি হচ্ছে, কিন্তু বিক্রেতাদের খানিকটা লোকসানে পড়তে হচ্ছে। এই মৌসুমে চাষাবাদের খরচ কিছুটা বেশি হয়, বাড়তি সেচ দিতে হয়, বাড়তি সার কীটনাশক দিয়ে সবজি উৎপাদন করতে হয়। বর্ষা মৌসুমের যে চিত্র, যেমন টানা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, এই ধরনের বৃষ্টিপাত এখন পর্যন্ত হয়নি। সে কারণে কোনো সবজির ফসল নষ্ট হয়নি এখন পর্যন্ত। সে কারণেই বাজারে সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে। আজকের বাজারে বেগুন কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। সবগুলো সবজির দাম এখন পর্যন্ত সপ্তাহের ব্যবধানে না বাড়লেও শুধুমাত্র বেগুনের দাম কিছুটা বেড়েছে। বেগুন গেল সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 60 টাকা, যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা। পটল 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে, পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, করলা 30 থেকে 35 টাকা, লাউ বিক্রি হচ্ছে আকার ভেদে 30 থেকে 50 টাকা এবং বরবটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি কেজিতে। এখানে সবজি কেনাবেচা হচ্ছে রাজাবাজারে, তবে বগুড়ার সবচেয়ে বড় যে সবজির মোকাম সেটি হচ্ছে মহাস্থানগড়ে। মহাস্থানে পাইকারিতে যে সবজি কেনাবেচা হয়ে থাকে, সেখানে যে দামে বিক্রি হয় তার চেয়ে দ্বিগুণ বা 3 গুণ দামে ওই শহরের বাজারগুলোতে সবজির দাম বেশি হয়ে থাকে। এটি পরিবহন খরচ এবং খাজনার খরচ হিসেবে বলছেন ব্যবসায়ীরা, বলছেন সবজি পরিবহন এবং এই বাজারের খরচ দিতে গিয়ে তাদের সবজির দাম বাড়তি পড়ছে। এই কারণে পাইকারি এবং খুচরা বাজারে অনেকটাই ভেদাভেদ হচ্ছে। সে কারণেই আসলে বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সবজির বাজার তদারকির মধ্য দিয়ে এই বাজারের পাইকারি এবং খুচরা বাজারের যে তারতম্য এটি কমানো হোক, এই বাড়তি দাম কিছুটা কমানো হোক। এবং ব্যবসায়ী যারা বলছেন, যারা কৃষক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে যে মৌসুমে সবজির উৎপাদন বেশি হয় সেই মৌসুমে সবজির দাম অনেক কম হয়ে থাকে। তবে এই অঞ্চলে সবজি রাখার মতো সেরকম হিমাগার নেই। যদি হিমাগার নির্মাণ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে যে মৌসুমে সবজি বেশি উৎপাদন হবে সেই মৌসুমে কিছুটা সবজি সংরক্ষণ করা যাবে। আর সবজি সংরক্ষণ করলে পরবর্তী মৌসুমে আসলে সবজির দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে সবজি বাজারের শেষ খবর। রওশন। জুয়েল, জামালপুরে আপনি যেই হাটে রয়েছেন সেখানে শুকনো মরিচের দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রৌশন, জামালপুরে মরিচ চাষের জন্য বরাবরই বিখ্যাত। তবে জামালপুরের বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সেই চরে এই মরিচগুলো চাষ হয়ে থাকে। বলা চলে জামালপুরে এবছর কাঁচা মরিচের ভালো বেশ দাম পেয়েছে এবং কৃষক বেশ লাভবান হচ্ছে। তবে এখন শুকনা মরিচের ভরা মৌসুম চলছে, এই মৌসুমে মরিচের বেশ ভালো চাহিদা এবং ভালো দামও পাচ্ছে কৃষকরা। তবে গত 2 সপ্তাহ ধরে মরিচের দাম কিছুটা কমেছে। তার একটি অন্যতম কারণ হচ্ছে বাজারে সরবরাহ বেশি, পাশাপাশি দূর দূরান্ত যে সকল মৌসুমী ব্যবসায়ী রয়েছে তাদের আনাগোনা কিছুটা কম হওয়ার কারণে প্রতি মন হাইব্রিড জাতের মরিচে 1000 থেকে 1500, পকার ভিতরে 2000 টাকা পর্যন্ত কমের আজকে কিন্তু আমরা খবর বা বাজারে দেখতে পাচ্ছি। পাশাপাশি দেশি মরিচেও 2500 টাকা পর্যন্ত কম আমরা এই হাটে দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে হাইব্রিড জাতের শুকনা মরিচ বিক্রি হচ্ছে 9000 থেকে 11000 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার। আর দেশি জাতের যে শুকনো মরিচ আছে পকার পেতে সেটি বিক্রি হচ্ছে 11000 থেকে 14-15 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবর আমরা পেয়েছি হাটে। আমরা তবে সকাল থেকেই এই হাটে রয়েছি, যেহেতু হাটটি ফজরের নামাজের পর থেকে হাটটি শুরু হয়ে যায়, চলবে 9টা পর্যন্ত। অর্থাৎ এই যে ভোরের হাটটি শুরু হয়, এই হাটে ক্রেতা বিক্রেতার মুখরিত হাট। এই মাঠে আমরা বিক্রেতা যারা রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে যে একেবারে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা বলছে মরিচের হাট কিছুটা ভাটা পড়েছে, অর্থাৎ 2 হাট ধরে কিছুটা দাম কমে যাচ্ছে। তবে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আবারও মরিচের দাম বেড়ে যাওয়ার একটি সম্ভাবনার কথা তারা বলছে, যেহেতু এখন ব্যবসায়ীদের একটু আনাগোনা কম। আরেকটি বিষয় বলা চলে, এই যে হাটটি প্রায় দীর্ঘদিন একটি পুরনো একটি হাট, এই হাটে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা আসে থাকে। এই ছিল জামালপুর থেকে মরিচ বাজারের সবশেষ তথ্য। রোশন। জামালপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল রানা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটন ভিসা চালু হওয়ার খবরে উচ্ছ্বসিত কলকাতার ব্যবসায়ীরা। হোটেল মোটেল থেকে শুরু করে পর্যটন খাতে ফিরবে এবার প্রাণ চাঞ্চল্য, এমনটাই প্রত্যাশা করছেন তারা।
গতি ফিরবে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্তের ব্যবসায়ীদের মধ্যেও। কলকাতা থেকে আরও জানাচ্ছেন দীপক দেবনাথ। কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ প্রায় অর্ধশত ছোট বড় সড়কের পাশে গড়ে উঠেছে হাজারের বেশি আবাসিক হোটেল। শুধু বাংলাদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তবে দীর্ঘ প্রায় 2 বছর ধরে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েন কলকাতার ব্যবসায়ীরা। গেল বৃহস্পতিবার বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালুর ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এমন খবর ছড়িয়ে পড়তে স্বস্তি নেমে এসেছে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশা, আবারও বাংলাদেশি পর্যটকে মুখর হবে কলকাতা শহর, গতি ফিরবে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। বাংলাদেশ থেকে এদেশে চিকিৎসা করার জন্য আসেন এবং যখন আসেন তারা দীর্ঘদিন যে এখানে থাকছেন তার ফলে কিন্তু আমাদের এখানে থাকার যে কেনাকাটা বাণিজ্যিক দিকটা থাকে এবং তার পাশাপাশি আমাদের পর্যটনও কিন্তু অনেকটা শক্তিশালী হয়। টুরিস্ট আসলে তো ব্যবসা হয়, তারপরে ডলার আসে, ফরেন কারেন্সি আসে, আর ম্যাক্সিমাম বাংলাদেশ থেকে তো টুরিস্ট ইন্ডিয়াতে বেশি আসে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে পরিবহন, হোটেল, মোটেল সহ পর্যটন খাতে জড়িত সব ধরনের ব্যবসার সংকট অনেকটাই কেটে যাবে। শুধু পর্যটনের উদ্দেশ্যে নয়, কেনাকাটা, চিকিৎসা সহ নানা কাজে নিয়মিতভাবেই কলকাতায় যাওয়া আসা করেন বাংলাদেশিরা। পর্যটক ভিসা বন্ধ থাকায় মন্দায় পড়ে অনেক ব্যবসা। ডেলি অর্ডার হতো 1 লাখ 2 লাখ এরকমই অর্ডার হতো, এখন কিচ্ছু হচ্ছে না। এবার টুরিস্ট ভিসা চালু হয়েছে, এবার ভালো হবে। বাংলাদেশির উপরেই আমরা পুরো ডিপেন্ড, আমাদের সব কিছুতেই প্রবলেম হচ্ছে, মেডিসিনও সেল হচ্ছে না, প্লাস কসমেটিকও সেল হচ্ছে না। আমরা চাই যে ওনাদেরকে ভিসা দেয়, ভিসা ছাড়ে, সবার জন্যই এটা ভালো হবে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, হোটেল বুকিং ও কেনাকাটা বাড়ার মাধ্যমে আবারও গতি ফিরবে স্থানীয় অর্থনীতিতে। এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের। সবার আশা, বাংলাদেশি পর্যটকে আবারও মুখর হবে কলকাতার নিউ মার্কেট। আমি প্রত্যেক দোকানদারকে এবং যারা টুরিস্ট সেন্টারে আছেন এবং বিজনেস সেন্টারে আছেন, মানি এক্সচেঞ্জে আছেন, তাদের বলবো তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, যাতে আমার এই অঞ্চলটা সে আগের মতো আমরা গড়ে তুলতে পারি। বাংলাদেশি পর্যটকের অভাবে প্রায় 2 বছর ধরে কার্যত ধুঁকতে থাকে কলকাতার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা খাত। অনেকেই ব্যবসা ছেড়ে বিকল্প আয়ের পথ বেছে নিয়েছেন। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। পরিবহনের অফিস বদলে হয়েছে কাপড়ের দোকান। টুরিস্ট ভিসা চালু ছিল তখন আমাদের দিনে 2-3টে বাসও ছাড়া হতো, সকালে 2টো, বিকেলেও ছাড়া হতো। কিন্তু বর্তমানে এই মেডিকেল ভিসার জন্য অনলি 1টা বাস, তাও সম্পূর্ণ হয় না। টুরিস্ট ভিসাটা চালু হয়ে যায়, আমাদের এখানে সব দিক থেকে সুবিধা হবে। এখানে ভ্যানওয়ালা, টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, ট্যাক্সি ইউনিয়ন, বাস ইউনিয়ন সবাই ভালোভাবে চলতে পারবে। তবে শুধু নিউ মার্কেটই নয়, একই চিত্র ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলেও। মূলত বাংলাদেশি পর্যটকদের উপর ভর করে সীমান্তে গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক হাজার কর্মী। লক্ষাধিক লোক উপকৃত হবে, বিশেষ করে পেট্রাপোল, বেনাপোল, আমরা এর সঙ্গে যারা যাতায়াত করি। এখন প্যাসেঞ্জার 400, 450, 500, যাই হোক এরকম কাছাকাছি, ম্যাক্সিমাম 500-600, কিন্তু হেটা পার ডে 6-7 হাজার হয়ে যাবে। ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে ভারতে যাওয়া বিদেশি পর্যটকের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। ওই বছর রেকর্ড প্রায় 22 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। 2025 সালে এই সংখ্যা নেমে এসে মাত্র 4.5 লাখে। দীপক দেবনাথ, এখন কলকাতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর অবশেষে একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে ইসরায়েল এবং লেবানন। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে এটি স্বাক্ষরিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে মোয়াদ বলেন, চুক্তিটি হবে লেবাননের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা পুনরুদ্ধারের পথে প্রথম পদক্ষেপ। এদিকে ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, 14 দফার এই চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত আইডিএফ সেনারা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থানই করবে। তবে আইডিএফ নিরাপত্তা অঞ্চলের বাইরের 2টি এলাকা থেকে পর্যায়ক্রমে সরে যাবে এবং লেবাননের সেনাবাহিনী সেখানে প্রবেশ করবে। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে 920 জনে দাঁড়িয়েছে, আর আহত ছাড়িয়েছে 3000। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে এখনও 50,000-এরও বেশি মানুষ।
দিনরাত চলছে উদ্ধার অভিযান। উদ্ধার এবং মানবিক সহায়তায় এগিয়ে এসেছে বহু দেশ। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর নিখোঁজদের খোঁজে স্বজনদের করুণ আর্তনাদ। বুধবারের জোড়া ভূমিকম্পের আঘাতে চরম মানবিক সংকটে ভেনেজুয়েলা। ভূকম্পনের 40 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে দিনরাত এক করে অভিযান চালিয়ে যাচ্ছে বিভিন্ন বাহিনী। ভেনেজুয়েলা ছাড়াও উদ্ধার কাজে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের কর্মীরা। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রাণহানির সংখ্যা। আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছে দেশটির অন্তর্বর্তী সরকার। En cuanto al parte del día de hoy, a esta hora debemos anunciar con dolor, porque son nuestras hermanas y nuestros hermanos, que 900 ইতোমধ্যে ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, বন্দর নগরী লা গুয়াইরা ও এর আশেপাশের বেশ কিছু অঞ্চল। শুধু লা গুয়াইরা রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 70,000-এর বেশি পরিবার। ইতোমধ্যে ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন ভেনেজুয়েলার জন্য $15 কোটি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও জরুরি মানবিক সহায়তা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে চীন সহ অন্যান্য দেশ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।